সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিকোণমিতি বিষয়ে। আমরা জানি ত্রিকোণমিতির 6টা অনুপাত: সাইন, কসেক, ট্যান, কট আর কস আর সেক। অর্থাৎ আমরা এই ত্রিকোণমিতিক 6টা অনুপাতের মধ্যে একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান। আমাদের যদি যে কোনো একটা অনুপাত দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা বাকি অনুপাতগুলোর মান বের করতে পারি। তো আমরা দেখি ব্যাপারটা কিভাবে ঘটে। অর্থাৎ আমরা প্রথমে চিন্তা করছি সাইন থিটা সমান 3/5। এই যে সাইন থিটার মান আমি 3/5 লিখেছি, এটা আমাদের দেওয়া কন্ডিশন, অর্থাৎ এই মানটা দেওয়া আছে। তো আমরা কি করব, সাধারণত একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো, যে এখানে লম্ব, আমরা জানি সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে লম্বটা হবে 3, অতিভুজটা হবে 5। কোনো কারণে লম্ব 3, অতিভুজ 5 হইলে ভূমি হয়ে যাবে 4। আচ্ছা, এটা কোথা থেকে পাই? আমরা এটা পিথাগোরাসের তথ্য থেকে পাই, যে 3 স্কোয়ার 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। তো এখন আমার এখানে লম্ব পেয়ে গেলাম 3, অতিভুজ পেয়েছি 5 এবং ভূমি আমরা নির্ণয় করেছি 4। এখন যদি আমরা সাইনের উল্টা বলতে আমরা কি বুঝি? সাইনের উল্টা বলতে বুঝি কসেক থিটা। তো এটা সরাসরি, যেহেতু সাইনের উল্টা, সরাসরি লিখব উপরে 5 নিচে 3। এরপরে আমরা যদি এখানে কস থিটা লিখি, কস থিটা, তো আমরা জানি কজের মানটা কি? কজের মানটা হচ্ছে উপরে ভূমি নিচে হচ্ছে অতিভুজ। অর্থাৎ এই তথ্যের আলোকে আমরা পাবো উপরে ভূমি নিচে অতিভুজ। কজের উল্টা বিষয়টি কি? কজের উল্টা বিষয়টা হচ্ছে সেক থিটা। আচ্ছা, যখন কজের উল্টা বিষয় সেক থিটা, এখানে খুব সহজ, উপরে হয়ে যাবে অতিভুজ, নিচে হয়ে যাবে ভূমির মান। এখন বাকি থাকছে আরেকটি বিষয়, ট্যান এবং কট। তো ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি? ট্যান থিটা সমান, আমরা জানি উপরে আমরা ধরবো লম্ব, লম্ব বলতে আমরা 3 বুঝি, এবং এইখানে ভূমি বলতে আমরা 4 কে বুঝি। ট্যানের উল্টা মান হিসেবে কি ধরি আমরা? ট্যানের উল্টা মান হিসেবে ধরি কট থিটা। অতএব কট থিটা ট্যানের উল্টা মান হবে 4/3। অর্থাৎ আমরা প্রথম যে মানটা দেওয়া ছিল সেই মানের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতির বাকি 5টি অনুপাতের মান বের করলাম। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের আরেকটি মান গিভেন কন্ডিশন দেওয়া আছে, যে উপরে 5 নিচে 13। তো এটা কিসের মান? এটা হচ্ছে কস থিটার মান। তো কস থিটা বলতে আমরা কি বুঝি? আমরা জানি উপরে ভূমি হয় আর নিচে হয় হচ্ছে অতিভুজ। অর্থাৎ কস থিটা, এই তথ্যের আলোকে যদি আমরা ছবি অঙ্কন করি, তাহলে দেখব নিচে ভূমি 5, অতিভুজ 13। তো আমরা পিথাগোরাসের শর্ত থেকে কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এইটা 12 হবে। আমরা যদি স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি, এই মানটা পাবো, এই যে এটা 5 স্কোয়ার প্লাস এখানে এ বি সি, এটাকে থিটা ধরলাম। এখানে যদি কেউ এ বি স্কোয়ার লিখে, তাহলে সে পাবে 13কে 13কে যদি সে বর্গ করে ফেলে, তাহলে সে পাবে 169। 5কে বর্গ করে ফেলে স্কোয়ার করলে সে পাবে 25। আমি ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলাম, অর্থাৎ এইভাবে লিখলাম, আর সমান সে পাবে এ বি স্কোয়ার। তো এই দুইটা যদি সে বিয়োগ করে, 144 সমান এ বি স্কোয়ার, অর্থাৎ সে এ বি সমান পাবে 12। এখন এই কথার অর্থ হচ্ছে যে যদি সে ভূমি পায় 5, অতিভুজ যদি পায় 13,
সে অবশ্যই লম্ব হিসেবে পাবে 12। তো কজের উল্টা আমরা কি জানি? কজের উল্টা আমরা জানি সেক থিটা। আমরা প্রথমেই সেক থিটার মানটা বার করব, যেহেতু আমরা চিন্তা করেছি যে একটি অনুপাত দেওয়া থাকবে, বাকি 6টি অনুপাত আমরা বের করব। অর্থাৎ কজের উল্টা হচ্ছে সেক থিটা। এইখানে লিখে ফেলবো আমি উপরে 13 নিচে 5। এখন যদি আমরা সাইন থিটার মান বার করতে চাই, সাইন মানে হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। লম্ব আমার 12, অতিভুজ 13। সাইনের উল্টা কি? সাইনের উল্টা হচ্ছে কসেক থিটা। অর্থাৎ এখানে আবার আমরা দেখার চেষ্টা করি কসেক থিটা। কসেক থিটার মান এই ক্ষেত্রে এসে দাঁড়াবে সাইনের উল্টা। এখন বাকি থাকে ট্যান থিটা এবং কট থিটা। তো ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা জানি ট্যান থিটার ক্ষেত্রে আমরা জানি উপরের লম্ব, নিচে হচ্ছে ভূমি। তো উপরে যেহেতু লম্ব, এখানে লম্ব হিসাবে থাকবে 12 এবং ভূমি হিসাবে থাকবে হচ্ছে 5। এখন ট্যানের উল্টা কি? ট্যানের উল্টা হচ্ছে কট। অতএব কট থিটা যদি আমি বের করতে চাই, উপরে দিব 5 এই ক্ষেত্রে, আর নিচে দিব হচ্ছে 12। তো এই 6টি অনুপাত ধীরে ধীরে বের হয়ে আসলো। আমাদের প্রথমে গিভেন কন্ডিশন দেওয়া ছিল কস থিটা, এবং কস থিটা থেকে আমরা এই ছবির সাহায্য নিয়ে বাকি 5টি অনুপাত বের করতে পারছি। এখন আমরা আর একটা অঙ্ক দেখার চেষ্টা করব। সেটা এরকম যে ট্যান থিটা সমান মান দেওয়া আছে উপরে 9 নিচে 12। অর্থাৎ একটা ছবি বের করি। ছবিটা হচ্ছে এরকম, লম্ব ট্যান থিটা মানে আমরা কি জানি? আমরা জানি উপরে লম্ব নিচে ভূমি। তো ট্যান থিটা এখানে লম্ব হিসাবে বিবেচনা করলাম 9 মানটাকে, এবং ভূমি হিসাবে বিবেচনা করলাম 12 মানটাকে। তো অতিভুজ কত হবে? তো ট্যান থেকে তো আমরা খুব সহজে কট লিখতে পারি, কট ট্যানের উল্টা, অর্থাৎ উপরে 12 নিচে 9। এখন প্রশ্ন হচ্ছে অতিভুজটা কত হবে? অতিভুজটা হওয়ার জন্য কত হবে বোঝার জন্য এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি শব্দের অর্থ হচ্ছে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো 81 প্লাস 144 169 এসি স্কোয়ার। এসি সমান সমান 13। এখন আমি যে 13টা পেলাম এসির মান, এটা আমি মাথায় রাখি। অর্থাৎ আমি অতিভুজ হিসাবে এখানে পেয়ে গেলাম 13। এখন আমি বাকি অনুপাতগুলো বের করবার চেষ্টা করব এই মান অনুসারে। তো সাইন সম্পর্কে আমাদের কি ধারণা? সাইন থিটা, অর্থাৎ এই যে সি কোণটাকে থিটা ধরা হয়েছে, সাইন থিটা মানে উপরের লম্ব, এখানে লম্ব হচ্ছে 9 এবং নিচে অতিভুজ 13। তো একইভাবে সাইনের উল্টা কি বলে? কসেক থিটা। কসেক থিটার মানটা কত আসতে পারে? কসেক থিটার মান আসতে পারে উপরে 13 নিচে 9। এখন যদি আমাদের কস থিটার মান কল্পনা করি, কস থিটা, তো কস থিটার মান আমরা জানি উপরে ভূমি, এখানে ভূমি হিসাবে আমরা পেয়েছি 12, নিচে পাবো হচ্ছে অতিভুজ 13। কজের উল্টা কি? কজের উল্টা হচ্ছে সেক থিটার মান। তো সেক থিটার মানটা কত আসবে? উপরে 13 নিচে 12। তো এই হচ্ছে 6টা অনুপাত আমরা পাশের চিত্র থেকে দেখতে পাচ্ছি। আমরা এখন আলোচনা করছি যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সর্বোচ্চ কত হতে পারে, এই ধরনের একটা আলোচনা। অর্থাৎ আমরা দেখছি সাইন থিটা। সাইন থিটার অনুপাতটা আমরা কি জানি? আমরা জানি উপরের লম্ব হবে আর নিচে হবে হচ্ছে অতিভুজ। তো দেখা যাচ্ছে যে সাইন থিটার আমরা যদি
উপরে লব হিসাবে দেখছি লম্ব, নিচে হর হিসাবে অতিভুজ। তো আমরা যে কোনো সমকোণী ত্রিভুজ থেকে কি জানি? সমকোণী ত্রিভুজ থেকে জানি যে লম্ব কিন্তু অতিভুজের চাইতে বড় হতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি লব কখনোই হরের চেয়ে বড় হতে পারে না, সমান হতে পারে একটি বিশেষ ক্ষেত্রে, কিন্তু এখানে লব কখনোই হরের চাইতে বড় হতে পারে না। অর্থাৎ আমি এরকম কথা বলতে পারি না যে লম্ব 2 আর অতিভুজ 1, এই কথাটা কিন্তু বলতে পারি না, কিন্তু আমি নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি লম্ব 1 এবং অতিভুজ 2, অর্থাৎ এই ধরনের কথা বলতে পারি। তো সাধারণত সাইন থিটার মান হিসাবে বিবেচনা করা হয় যে সাইন থিটার মান কখনোই 1-এর চেয়ে বড় হতে পারবে না। তো 1-এর চেয়ে বড় হতে পারবে না, তো কত হতে পারবে? তো সাইন থিটার মান 1-এর চেয়ে ছোট হতে পারবে এবং 1-এর সমান হতে পারবে। আর অপরদিকে আমরা যখন এই মানগুলো উচ্চতর গণিতের যে আরেকটু বেশি শেখার চেষ্টা করব, তখন আরেকটা বিষয় বিবেচনা আনা হবে সাইনের ঋণাত্মক মানগুলো। তো সেখানে আমরা দেখব সাইনের মানটা সর্বনিম্ন -1 হতে পারবে এবং সর্বোচ্চ +1 হতে পারবে। অর্থাৎ সাইনের মানটা -1 থেকে +1 মধ্যে থাকতে চাইবে। এরপরে আমরা দেখার চেষ্টা করব যে কজের মানটা কি হবে তাহলে। আচ্ছা, কজের ক্ষেত্রে আমরা কি পাই? কজের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পাই। আমরা যদি এই দুটো জিনিস মুছে দিই, অর্থাৎ কজের ক্ষেত্রে আমরা কি পাবো? কজের ক্ষেত্রে আমরা পাবো cos থিটা। এখানে উপরে পাবো হচ্ছে ভূমি, হ্যাঁ ভূমি পাবো, আর নিচে কি পাবো? নিচে পাবো হচ্ছে অতিভুজ। একইভাবে সাইনের বেলায় যে বিষয়গুলো সত্য হয়েছিল, কজের বেলাও লক্ষ্য করব একই বিষয় সত্য হবে। কিরকম? যে ভূমি বড় অতিভুজ ছোট, এটা তো হতে পারে না, কিন্তু ভূমি ছোট অতিভুজ বড় এটা হতে পারে। অর্থাৎ এখানে লব হরের সমান হতে হবে অথবা লবের মান হরের চাইতে ছোট হতে হবে। এই জন্য আমরা বলি cos থিটার মান এই যে 1-এর চাইতে বড়, এই কথাটা কিন্তু হতে পারবে না। cos থিটার মান তাহলে কি হতে হবে? cos থিটার মান হতে হবে, এই cos থিটার মান হতে হবে 1-এর চেয়ে ছোট অথবা সমান। সেই জন্যে আমরা এই একই রকম সাইনের ক্ষেত্রে যা পেয়েছিলাম, যে মানটা পেয়েছিলাম, সাইনের সর্বোচ্চ মান হবে 1 এবং সর্বনিম্ন মান হবে -1। এইটা আমরা মাথার মধ্যে রাখে মানে ধারণা করার চেষ্টা করি। এরপরে যদি আমরা আরেকটি অনুপাতের দিকে যাই, সে অনুপাতটা কি? সে অনুপাত হচ্ছে আমাদের ট্যানের অনুপাত। এই ট্যানের অনুপাতটা খুব মজার, সেটা হচ্ছে এই যে ট্যানের ক্ষেত্রে আমরা কি পাই? উপরে পাই হচ্ছে লম্ব আর নিচে পাই হচ্ছে ভূমি। আচ্ছা, এইখানে খুব মজার বিষয়, এইটাও যেমন সত্য এইটাও সত্য, অর্থাৎ লব হরের সমান অথবা ছোট হতে পারে, উল্টাটাও সত্য, লব হরে বড় অথবা সমান হইতে পারে। আচ্ছা, তাহলে কি বিষয় দাঁড়ায়? আমি এই ট্যানের মান অনেক বেশি পেতে পারি, অর্থাৎ ট্যানের মান এখানে বলা হয় ট্যানের মান অসীম। আবার এই দিকে দেখা হয় ট্যানের মান -অসীম। তো ট্যানের মান আসলে -অসীম থেকে +অসীম পর্যন্ত যে কোনো মান হইতে পারে। এখন আমরা আরেকটু কথা বলি, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বারবার আলোচনা করছি, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এই বিষয়টি, অর্থাৎ পিথাগোরাসের বিষয়টি। আমরা জানি মহান গণিতবিদ পিথাগোরাস, তিনি একটি বিখ্যাত সূত্র দিয়েছিলেন, যেই সূত্রটা আমাদের সমকালীন সময়ে খুবই বেশি গুরুত্বপূর্ণ। অতএব এখন আমরা জানতে চেষ্টা করব পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে কিভাবে এই মানগুলো খুব দ্রুত আমরা নির্ণয় করতে পারি, এবং এই নির্ণয় করার প্রক্রিয়া আমাদের ত্রিকোণমিতিক প্রবলেম সলভিং এর ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব বহন করবে। আজকে আমরা কথা বলতে চাচ্ছি, আমাদের টপিকসটা হচ্ছে পিথাগোরাসের বাচ্চা কাচ্চা। টপিকসটা একটু ব্যতিক্রম, আমরা মূলত পিথাগোরাসের উপপাদ্যটার উপরে কথা বলতে যাচ্ছি। তো পিথাগোরাসের উপপাদ্যটা ছিল এরকম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত, বা এই উপপাদ্যটার সাথে আমরা খুব পরিচিত। এখন আমরা দেখব এই উপপাদ্যটা থেকে আমরা বলতে চাচ্ছি যে পিথাগোরাসের যে সংখ্যাগুলো,
এগুলো কিন্তু অসীম সংখ্যক, অর্থাৎ অসীম সংখ্যক সংখ্যার প্যাটার্ন এই পিথাগোরাসের উপপাদ্যকে কি করে, সমর্থন করে। আমরা প্রথম ছবিটা দেখি, আমরা দেখছি 3, 4 and 5। তো আমরা কি বলছি, আমরা বলছি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল হবে 5 স্কোয়ার। আমরা দ্বিতীয় ছবিতে দেখি, আমরা দেখি 5, 12 and 13। এখানেও আমরা একই রকম অবস্থা দেখব, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল 13 স্কোয়ার। এর পরের ছবিতে যে দেখছি আমরা 7, 24 and 25। তো এই যে আমরা তিনটা ত্রিভুজ দেখছি, ত্রিভুজে ভিন্ন ভিন্ন প্যাটার্নের পিথাগোরাসের কিছু সংখ্যা লেখা আছে। তো এই সংখ্যাগুলো সবই পিথাগোরাসের যে থিওরাম এটাকে সমর্থন করে। তো আমরা এখানে প্রথমে চিন্তা করি যে এই সংখ্যাগুলো কিভাবে অসীমের দিকে যেতে থাকে। যেমন আমরা যে প্রথম প্যাটার্নটা লক্ষ্য করেছিলাম 3, 4, 5 এবং 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার। 6কে স্কোয়ার করলে পাবো আমরা 36, 8কে স্কোয়ার করলে পাবো আমরা 64। 36 and 64 এই দুইটাকে যোগ করলে আমরা পাবো 100, এদিকে 10 স্কোয়ার সমান পাবো 100। একইভাবে এই যে এখানে দেখছি, এই যে 3কে যখন কেউ 3 দিয়ে গুণ করবে তখন সে পাবে 9, এবং সেখানে 9 স্কোয়ার। এই 4কে যখন 3 দিয়ে গুণ করবে তখন সে পাবে 12 স্কোয়ার, এবং এই 5কে যখন 3 দিয়ে গুণ করবে তখন সে পাবে 15 স্কোয়ার। এবং এইখানে 9 স্কোয়ার মানে 81, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এবং 15 স্কোয়ার সমান পাবে 225। এই বাম পক্ষ যোগ করলে এই ডান পক্ষের সমান হবে। এইভাবে আমরা এই 3, 4, 5 প্যাটার্ন থেকে, অর্থাৎ 3, 4, 5 প্যাটার্ন থেকে অসংখ্য পিথাগোরাসের সংখ্যা বার করতে পারি। আর এই সংখ্যাগুলোকে আমরা নাম দিচ্ছি পিথাগোরাসের বাচ্চা কাচ্চা। আমরা আবার দেখার চেষ্টা করি। যেমন এইখানে দেখতে পাচ্ছি আমরা 5, 12 আর হচ্ছে 13, অর্থাৎ এই প্যাটার্নটা। 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, আমরা দেখব 10, এবং 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 24, আর 13কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 26, অর্থাৎ 10 স্কোয়ার, 24 স্কোয়ার অ্যান্ড 26 স্কোয়ার। এটাও পিথাগোরাসের একটা প্যাটার্ন। তো আমরা বুঝতে পারছি যে কোনো একটা প্যাটার্নকে ধরে আমরা যদি একটা গুণ করতে থাকি একই সংখ্যা দিয়ে, তাহলে একটা নতুন প্যাটার্ন পাবো, এবং সেই প্যাটার্নটা দিয়ে আমরা পিথাগোরাসের যে সূত্র সেটা সমর্থন করবে। আমরা আরেকটু চিন্তা করি, এই যে প্যাটার্ন, এই যে মৌলিক প্যাটার্ন, এগুলো আমরা কিভাবে পাই। এটা পাওয়ার জন্যে আমরা একটা সূত্রে অবতারণা করেছি এখানে। যেমন আমরা যে লম্ব থাকে সেটাকে ধরেছি mn, আমাদের যে ভূমি থাকে তাকে ধরেছি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই 2, এবং যে অতিভুজ থাকে সেটাকে c ধরে আমরা ধরেছি m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই 2। এখন mn কি রকম, mn হচ্ছে সহমৌলিক, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো এক ব্যতীত কোনো উৎপাদক নেই। তো যেমন আমরা এরকম প্যাটার্ন দেখানোর চেষ্টা করি, m এর মান n এর মান, এবং তখন কি হচ্ছে, m এর মান যদি কেউ 3 ধরে, n এর মান যদি কেউ 1 ধরে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এই যে প্রথমে পাবো হচ্ছে mn মানে কত, 3 and 1, এই দুটাকে গুণ করলে আমরা পাবো 3, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, নিচে হচ্ছে 2। তাহলে এটা স্বভাবতই 8/2 and 4। এই যে 4টা আমরা পেয়ে গেছি। এখন এই যে 4 স্কোয়ার, আচ্ছা 5টা কিভাবে পেয়েছি, আমরা আবার বলি 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই 2। এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 10, এবং এখানে চলে আসবে 5। অর্থাৎ আমরা খুব সহজে এই প্যাটার্নটা পেয়ে গেলাম। তো আমরা কি এভাবে অনেকগুলো পিথাগোরাসের প্যাটার্ন পেতে পারি? হ্যাঁ, এখানেও আমরা অসীম সংখ্যক প্যাটার্ন পেতে পারি। কিভাবে, আমরা এখানে আরো দেখানোর চেষ্টা করছি। যেমন এই যে এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করি, যে 5, 12 and 13 এই প্যাটার্নটা এভাবে এসেছে। আমরা এই যে নতুন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটা একটু লক্ষ্য করে দেখি। এখানে m মানে হচ্ছে 7 এবং n মানে হচ্ছে 5। তো কি হবে, আমরা একটু দেখি, a মানে হবে
7 ইন্টু 5। আচ্ছা, বি বিষয়টি কি আসবে? 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে এখানে পাবো 49, এখানে পাবো 25। দুটা থেকে বিয়োগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে এখানে 12। আচ্ছা, একইভাবে আমরা সি কি পাবো? 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, নিচে পাবো হচ্ছে 2। তাহলে এখানে 49, 25 এটাকে যোগ করলাম, যোগ করে মানটা আসবে হচ্ছে 74। 74কে আবার 2 দিয়ে ভাগ করলে মান চলে আসবে 37। আমরা আবার দেখতে পাচ্ছি এই পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে। তো আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পিথাগোরাসের যে সূত্রটি আছে, এখানে আসলে কি পরিমাণ সংখ্যা আছে? আমরা বলতে পারি এখানে আসলে অসীম সংখ্যক সংখ্যা আছে, এবং এইটি আমাদের গণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।